একটা একটা রুল অফ ল এর মূল মোটোটা হচ্ছে, পার্সপেক্টিভটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল রাইটস, লিবার্টিজ, সেফটি এন্ড সিকিউরিটি, ফ্রিডমস, যেগুলো পার্সোনাল ফ্রিডমস, সেগুলো হচ্ছে গ্যারান্টিড ইররেসপেক্টিভ অফ এনি লেজিসলেটিভ অ্যাকনোলেজমেন্ট অর ডিক্লারেশন। আইনসভা যদি কোনো স্বীকৃতি দেয় বা না দেয়, স্বীকার করে বা না করে, ঘোষণা দিক বা না দিক, সেখানে ব্যক্তি অধিকারগুলো সবসময় সুরক্ষিত। এগুলোর বিপরীতে রাষ্ট্রীয় মেকানিজম কোনো কাজ করতে পারবে না। বুঝতে পেরেছেন? এইটা থেকেই দেখেন আমরা ওই যে ফান্ডামেন্টাল পিলার্স অফ কনস্টিটিউশন বা বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশনের ধারণাটা পাই, যে কিছু কিছু কনসেপ্ট, কিছু কিছু অধিকার মাস্ট বি আপনার ইনহারেন্ট, এগুলো হচ্ছে সব সময় থাকবে, সেলফ আপনার সাস্টেইনিং, সেলফ এভিডেন্ট, এগুলো কেড়ে নেওয়া সংবিধানের সংশোধনের মাধ্যমে সম্ভব না। অর্থাৎ এই রুল অফ ল এর কনসেপ্ট থেকে বিভিন্ন ব্রাঞ্চেস বা ডালপালা থিওরি তৈরি হয়েছে, যেগুলোর মাধ্যমে মূলত ব্যক্তি অধিকারগুলোকে গ্যারান্টি বা সুরক্ষিত রাখার চেষ্টা করা হয়। সামারিলি আমি সেটা বললাম যে এই রুল অফ ল এর মানে ডাইসি সামারিলি যে তিনটা কথা বলেছেন, তার আলোচনার পরে নিজেই তিনি সামারিটা টেনেছেন। এখান থেকে আমাদের জসিম আলী চৌধুরী স্যারের বইতে সামারিটা দেখতে পারবেন। আমার খুব ইচ্ছে হচ্ছে যে ভাইয়া যদি রুল অফ ল, তাহলে মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে কনস্টিটিউশনের দরকার নেই, এক্স্যাক্টলি কারণ মানে কনস্টিটিউশনের বেসিসই তো হচ্ছে পার্সোনাল রাইটস গুলা, ইন্ডিভিজুয়াল রাইটস গুলা। এক্স্যাক্টলি উনি বলার চেষ্টা করছেন যে না, কনস্টিটিউশনটা হচ্ছে একটা ফ্রেজ ইউজ করেছেন ডাইসি, মানে আমি আজকে এটা পড়তে গিয়ে আমি খুবই আশ্চর্য হয়েছি, এই ফ্রেজটা আমি এতদিন কেন মানে চিন্তা করি না। উনি হাইকোর্টকে, ইংল্যান্ডের হাইকোর্টকে তিনি বলছেন হাইকোর্ট অফ লেজিসলেশন, যে হাইকোর্টের মানে সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে আসলে, আমরা বাংলাদেশে কি পড়ি, সেপারেশন অফ পাওয়ার পড়ার সময় আমরা পড়েছি যে মানে নো অর্গান শুড এনক্রোচ দ্য পাওয়ার এন্ড রেসপন্সিবিলিটি অফ এনি আদার অর্গান, তাই না? যে সরকারের তিনটা অঙ্গ, নির্বাহী, আইনসভা, বিচার বিভাগ, এক বিভাগ আরেক বিভাগের দায়িত্বের উপরে কি করবে না, কোনো ধরনের জবরদখল বা হস্তক্ষেপ করবে না। আর ডাইসি বিচার বিভাগকে, জুডিশিয়ারিকে, কোর্টকে তিনি লেজিসলেটিভ অথরিটি হিসেবে চিন্তা করছেন, যে না, তিনি বলার চেষ্টা যে ইংল্যান্ডের লটা আসলে তৈরি হয়েছে কোন একটা স্পেসিফিক ডিক্লারেশন বা এনাক্টমেন্টের মাধ্যমে না, স্পেশালি কনস্টিটিউশনের কথা তিনি বলছেন যে দীর্ঘদিন থেকে মানুষের ব্যক্তিগতভাবে যখন বিভিন্ন পার্সন কোন রাইট ইনফ্রিঞ্জড হওয়ার কারণে ভিকটিমাইজড হয়ে যখন কোর্টে গিয়েছে, কোর্ট তার ওই রাইটের প্রেক্ষিতে একটা প্রিন্সিপাল তৈরি করেছে, ওই প্রিন্সিপাল গুলো সামষ্টিকভাবে একটা সংবিধানের আকার ধারণ করেছে। সেই কারণে তিনি বলছেন ইংল্যান্ডের কনস্টিটিউশন হচ্ছে একটা জাজ মেড কনস্টিটিউশন, যেটা আসলে বিচারকরা তৈরি করেছে, পার্লামেন্ট এটাকে তৈরি করে না। এই কারণে তিনি হাইকোর্টকে বলছেন হাইকোর্ট অফ লেজিসলেশন, যেহেতু হাইকোর্ট এই প্রিন্সিপাল গুলো দেয় বা এই প্রিন্সিপাল গুলো তৈরি করে, যেমন হচ্ছে ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে, ফ্রিডম অফ ওয়ার্শিপ থাকতে হবে, এইগুলো ইংল্যান্ডে কনস্টিটিউশন বা পলিটিক্যাল কোন সভরিন অথরিটির কাছ থেকে আসেনি, বরং এগুলো এসেছে কোর্টের কাছ থেকে। কোর্ট এগুলোকে বিভিন্ন সময় আপহেল্ড করেছে, বিভিন্ন ব্যক্তিদের মধ্যে বা রাষ্ট্রের সাথে বা মনার্কের বিরুদ্ধে কোনো ব্যক্তির আসলে মামলা থেকে এই সমস্ত প্রিন্সিপাল গুলো তৈরি করেছে। ওই প্রিন্সিপাল গুলো তিনি বলছেন ফর্মস দ্য কনস্টিটিউশন। আর অন্যান্য দেশে হচ্ছে আপনার, তিনি আরেকটা কথা বলছেন যে ওই প্রিন্সিপালস আর দ্য পার্ট অফ কনস্টিটিউশন। আর আমাদের দেশে বা যে সমস্ত দেশে রিটেন কনস্টিটিউশন থাকে, এইগুলোতে তার বক্তব্য হচ্ছে যে প্রিন্সিপাল গুলো আসলে কনস্টিটিউশন প্রিন্সিপাল গুলোকে কি করে, কন্টেইন করে, ধারণ করে, কনস্টিটিউশনের একটা ভিতরে এগুলো স্বীকার করা হয়। আর ইংল্যান্ডের রুল অফ ল কনস্টিটিউশনটা হচ্ছে আপনার ওই প্রিন্সিপাল গুলোই কনস্টিটিউশন তৈরি করে দেয়, প্রিন্সিপাল গুলোই কনস্টিটিউশনের অংশ, কনস্টিটিউশনের ভিতরের একটা অংশ না, বরং সমগ্র অংশটাই তিনি বুঝিয়েছেন সেই স্যার, সেন্সে। হ্যাঁ বলেন। স্যার তাহলে হচ্ছে যে স্যার, এই যে উনি যে ইউকের যে আনরিটেন কনস্টিটিউশনের কথাটা বলেছে স্যার, তাহলে স্যার আমাদের যে আদার যে কান্ট্রি গুলো আছে যারা হচ্ছে রিটেন কনস্টিটিউশন ধারণ করে স্যার, তাহলে আমরা এই যে এভিডাইসির যে রুল অফ ল, সেটা মানে আমাদের রিটেন কনস্টিটিউশনের সাথে আমরা কিভাবে সামঞ্জস্যতা রেখে মানে চিন্তা করতে পারি? চমৎকার প্রশ্ন। এই রিটেন কনস্টিটিউশনের সাথে কিভাবে সামঞ্জস্য রেখে চিন্তা করতে পারে? আমাদের দেশে কনস্টিটিউশনের যখনই কোনো অ্যামেন্ডমেন্ট এসেছে, সেই কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট গুলো কি কোর্টে চ্যালেঞ্জ হয়েছে না? জি এবং স্যার। কোর্ট সেই অ্যামেন্ডমেন্ট গুলোকে বাতিল বলেছে। কি কি জি জি। কারণে বাতিল হচ্ছে? কখনো বলছে এগুলো হচ্ছে আপনার কন্ট্রারি টু ফান্ডামেন্টাল রাইটস, কখনো কখনো বলছে এগুলো কন্ট্রারি টু আপনার বেসিক স্ট্রাকচারস, বেসিক জি স্যার। পিলার্স অফ দ্য কনস্টিটিউশন। সো এই যে বেসিক স্ট্রাকচার জিনিসটা তাহলে কি, এটা কি কনস্টিটিউশনে কোথাও উল্লেখ করে দেওয়া আছে? যদিও লাস্ট 7A এবং B তে উল্লেখ করেছিল, বাট এর অনেক আগেই বেসিক স্ট্রাকচারের কনসেপ্টটা বাংলাদেশের জুডিশিয়ারিতে আলোচিত হয়েছে।
সো এই যে বেসিক স্ট্রাকচারের প্রভিশন গুলো আসলে রিটেন কনস্টিটিউশন অ্যামেন্ড করার একচ্ছত্র কর্তৃত্ব বা ক্ষমতা সংসদের, তা সত্ত্বেও আমাদের বিচার বিভাগ কি বলেছে বা আমাদের সুপ্রিম কোর্ট বলেছে কি, যে সংসদের এই সংবিধান পরিবর্তন করার ক্ষমতাটা নিরঙ্কুশ না, তাই না? ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর এগেনস্টে যাওয়া যাবে না। আপনার ফোর ফাদার্স যারা কনস্টিটিউশনের ফাউন্ডিং ফাদার্স যারা, তাদের যে ড্রিম বা ডিজায়ার ছিল সেটার এগেনস্টে যাওয়া যাবে না। ইন্ডিয়াতে বাংলাদেশে আলোচনাগুলো এসেছে। তার মানে এইখানেও ওই রুল অফ ল এর ডাইসির যে নোশন যেটা বা আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে কিছু ক্ষেত্রে ইনকর্পোরেট করার একটা চেষ্টা আমাদের জুডিশিয়ারিরও আছে, বুঝেছেন? সেখান থেকে নতুন যে কনস্টিটিউশনালিজম যে ধারণাটা, সাংবিধানিকতাবাদ, যে আপনার সাংবিধানিকতাবাদের মাধ্যমে সেখানে কি কি স্বীকার করা আছে, যে কিছু কনভেনশন আছে, কিছু কাস্টম আছে, কিছু পলিটিক্যাল আপনার কনসেনসাস আছে, যেগুলোকে আইন দ্বারা পরিবর্তন বা বাতিল করার সুযোগ থাকে না। এগুলো যদি বিনষ্ট হয় তাহলে কোর্ট সেখানে ইন্টারফেয়ার করতে পারে। সো তার মানে রিটেন কনস্টিটিউশন হওয়া সত্ত্বেও অ্যাবসলিউটলি এইখানে আপনার যে কোনোভাবেই রুল অফ ল এর ওই থার্ড সেন্সেড আইসি যা বুঝিয়েছেন সেটা আমাদের দেশে রিলিভেন্ট না, এটা বলার সুযোগ নাই। কারণ স্যার এটাকে আমরা জুডিশিয়াল রিভিউ এর দ্বারা কিছুটা করতে পারি। হ্যাঁ, জুডিশিয়াল রিভিউ এর এই যে সুযোগ বা জুডিশিয়াল রিভিউতে যে বিভিন্ন কেসে যে আলোচনাগুলো এসেছে সেগুলোর দ্বারা যে ডাইসি কে আসলে অনার করা হয়েছে বা ডাইসির এই কনসেপ্টটাকে যে এখানে আপনার সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা, সেটা তো আছেই, এটা বলতে পারেন। বুঝেছেন? আমরা একটু ভাইয়া আরেকটা কথা, বলেন। আহ, যেহেতু ওই দেশের রিটেন কনস্টিটিউশন নাই, আর এই যে 3 নম্বর যে স্টেটমেন্টটা, এটার উপর বেস করে আমি যদি বলি, তাহলে জাজরা যখন বিচার করতেন, হুম। আসলে ওনারা তখন তো এত প্রেসিডেন্ট ছিল না। প্রথম দিকে আমি যদি বলি, এখন না হয় অনেক প্রেসিডেন্ট আছে, অনেক ডক্ট্রিন, মানে আমার কথাটা হচ্ছে প্রবলেমটা তো আসছে একদম ল্যান্ড লেভেল থেকে, হ্যাঁ, ফিল্ড থেকে আসতেছে ওনাদের কাছে। ওনারা আসলে তাহলে কোন জিনিসটাকে বেস হিসেবে ধরতেন? কোন জাজদের কথা বলছেন? ইংল্যান্ডের জাজদের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আপনার কি মনে হয় আমাদের মানে এই যে এখনকার যে মানে এই কনস্টিটিউশনালিজম বা ধরেন হিউম্যান রাইটস, ইন্ডিভিজুয়াল রাইটস বা একদম সিভিল ম্যাটার্স এর কথাই চিন্তা করেন, সেই সমস্ত লিগাল যে প্রিন্সিপাল গুলো আমরা এখন আলোচনা করি, শুনি, দেখতে পাই বা যেগুলো আমাদের আইনে আছে, সেগুলো কি খুব রিসেন্ট কোন ইন্ট্রোডাকশন? এগুলো কত বছরের পুরনো হতে পারে আপনার কি মনে হয়? না, না, ওগুলা তো পুরাতন, মানে এগুলা তো পুরাতন, কত এগুলো তো বছরের রিসেন্ট পুরনো? না। কত বছরের পুরাতন? বলতে পারবো না, তবে অনেক পুরাতন হবে। অন্তত 4000 বছর পূর্বের। আপনি যদি জাস্ট গ্রিক সভ্যতা বা রোমান সভ্যতাটাকে চিন্তা করেন, ঠিক আছে? আর যদি আপনি আরো পূর্বে যেতে চান, এগুলো সংস্কৃত বা ইন্ডিয়াতেও আপনার আছে, আপনাদের প্রাচীন বৈদিক সভ্যতাতে এই সমস্ত লয়ের বিভিন্ন প্রিন্সিপাল ছিল, সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে হাজার হাজার বছর পূর্বের, ঠিক আছে? এগুলো কোনো রিসেন্ট কিছু না। ইংলিশরা যেটা করেছে, তারা হচ্ছে একেবারে একটা স্ট্রাকচারাল ফর্মুলা লয়ের ক্ষেত্রে দাঁড় করিয়েছে। কিন্তু এগুলোর অরিজিন ইংলিশরা, এটা তাদের নিজস্ব কোনো লিগাল সিস্টেম না, এটা হচ্ছে রোমান লিগাল সিস্টেম থেকে তারা এগুলোকে ধার করেছে, কিছু ক্ষেত্রে কাস্টমাইজ করেছে, বিবর্তন করেছে। এবং যেহেতু ব্রিটিশরা সারা পৃথিবীতে কলোনাইজেশন করতে সক্ষম হয়েছিল, সুতরাং তাদের মাধ্যমে এই লিগাল সিস্টেমটা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে বলে আমরা ধরে নেই তারা হচ্ছে অরিজিনাল ওনার ও ইনভেন্টর। কিন্তু তারা আসলে এটা পেয়েছে রোমান থেকে, ঠিক আছে? আমি গতকালকে বা পরশু একটা ক্লাসে বলেছিলাম যে লয়ের প্রায়র স্টাডি হচ্ছে জুরিসপ্রুডেন্স, আর জুরিসপ্রুডেন্সেরও প্রায়র স্টাডি হচ্ছে রোমান ল। সো রোমান লকে বলা হয় জুরিসপ্রুডেন্স অফ দ্য জুরিসপ্রুডেন্স। এই ফ্রেজটা আমি কোথাও দেখি না, বাট আমি বলছি। তো অস্টিন এই কথাটা বলেছেন যে আসলে ল পড়তে গেলে আমাদের অবশ্যই জুরিসপ্রুডেন্স পড়তে হবে, আর জুরিসপ্রুডেন্সের কেউ যদি বুঝতে চায় আরো ভালোভাবে, তাহলে তাকে রোমান লতে যেতে হবে। সো সেই কথা থেকে আমি এটা বলেছি যে রোমান ল হচ্ছে জুরিসপ্রুডেন্স অফ জুরিসপ্রুডেন্স। তাহলে দেখুন রোমান লটার আসলে অরিজিনটা কত হাজার বছর পূর্বে, অনেক পূর্বের। একদম অ্যারিস্টটল প্ল্যাটোর সময়টাকে যদি আমরা গ্রিকের ওই সময়টা ধরি, আরো অনেক পূর্বে। তো অ্যারিস্টটল প্ল্যাটো হিসাব করলে তো 3500, এরও অন্তত 2-2.5 হাজার বছর আগে রোমানের যে প্যাট্রিশিয়ান প্লেবিয়ানসদের যে মানে ডিসপিউট গুলা, এগুলো তো কয়েক হাজার বছর পূর্বে। সো এটা খুব নতুন কিছু না। ইংল্যান্ডের জাজেসরা এগুলোকে জাস্ট আপনার স্ট্রাকচারালি এগুলোকে অ্যাপ্লাই করেছে বিভিন্ন কেসে, আর আমরা তাদের কাছ থেকে পেয়েছি বলে আমরা আসলে তাদের দ্বারা ফ্যাসিনেটেড। বাট আপনি
ডাইসি আসলে ওইখান থেকে নিয়েছেন, বা ইংলিশ যে সমস্ত জুরিস্টরা আলাপ আলোচনা করেন তারা ওই জায়গাগুলো থেকেই আলাপ করেছে। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝেছি। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা এখন একটু ডিটেইলসে পড়ার চেষ্টা করি যে মানে এই রুল অফ ল এর কনসেপ্টটা বোঝার জন্য, যে কিছু চমৎকার জিনিস আমি নিজেও শিখছি আসলে এই টপিকটা পড়তে গিয়ে। দেখেন ইংল্যান্ডে, তা নিয়ে কিছু প্রশ্ন করছেন? ভাইয়া, আমরা কনস্টিটিউশনটা কোন স্যারের বই ফলো করতে পারি? মানে কনস্টিটিউশনের জন্য কোন বইটা আমাদের জন্য বেস্ট হবে? জসিম আলী চৌধুরী স্যারের বইটাই মানে সহজ সামারিলি। আর যদি আপনি একটু সাথে রাখতে চান তাহলে মাহমুদুল ইসলামের বইয়ের কিছু টপিক মাহমুদুল ইসলামের বই থেকে আমি পড়াবো, কারণ এগুলো জসিম আলী চৌধুরী স্যারের বইতে নাই। তো বইটা আমার কাছে, আমার একজন সিনিয়র স্যারের কাছে আজকেও চেয়েছিলাম, উনি দিতে পারে নাই। তো কাল পরশু পেয়ে যাবো, তখন আমরা ওই বইটাতে মুভ করবো। আর রুল অফ ল এর টপিকটা আপনারা জসিম আলী চৌধুরী স্যারের বই থেকেই পড়ে নিতে পারবেন। আর আমি চেষ্টা করবো একটা টেক্সট আপনাদেরকে পড়ে দেওয়ার জন্য, মানে ডাইসির পুরো চ্যাপ্টারের একটা কনসাইজ আপনার সামারি ভার্সন যদি আমি লিখতে পারি তাহলে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা দেখেন, ইংল্যান্ডে একটা ম্যাগাজিন ছিল, ঠিক আছে? ইংল্যান্ডের আদালতগুলোতে বা কোর্ট ব্যবস্থায় কয়েক হাজার বছর পূর্বে, যে টাউট ফুইট ইন লে এট ভিয়েন্ট ডে লুই এল কমেন্সমেন্ট। এটা আপনাদের মনে রাখা দরকার না, এটা ম্যাগাজিনটা ইংরেজিটা খুবই সহজ, যে অল ওয়াজ হিজ এন্ড অল প্রসিডেড অরিজিনালি ফ্রম হিম। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, অল ওয়াজ হিজ and all proceeded originally from him। এখানে হিমটা কে বলেন তো? হ্যাঁ, ঈশ্বর। কে? না, যে অল ওয়াজ হিজ, সবই তার। এগুলো হচ্ছে ওল্ড স্টাইল অফ ইংলিশ, আগে এইভাবে ইংলিশ লেখা হতো, ঠিক আছে? বিশেষ করে আইনের ক্ষেত্রে বা ধর্মীয় ইয়ের ক্ষেত্রে, বিভিন্ন স্ক্রিপচারের ক্ষেত্রে। এখানে বলছে মনার্ক, রাজা, ঠিক আছে? যে সবকিছু তার, মানুষ থেকে শুরু করে সম্পত্তি থেকে শুরু করে সবকিছু তার, অল প্রসিডেড অরিজিনালি ফ্রম হিম, সবকিছুর আদি উৎস হচ্ছে রাজা। এই ধারণাটাকে চ্যালেঞ্জ করার জন্যই মূলত আসলে এই রুল অফ ল এর বিধানটা আস্তে আস্তে জনপ্রিয়তা পায়, ঠিক আছে? বলা হতো যে শুরুর দিকে যে একটা সর্বময় ক্ষমতার, অমনিপটেন্ট আনডিসপিউটেড সুপ্রিমেসি থ্রু আউট দ্য হোল কান্ট্রি ছিল একটা সরকারের, যে একটা রাজা বা আপনার শাসকের কেন্দ্রীয়ভাবে তার দ্বারা শাসিত ভূখণ্ডের সবকিছুর উপর একচ্ছত্র অমনিপটেন্স, মানে আনচ্যালেঞ্জড পাওয়ার, যে এটার বিরুদ্ধে কিছু বলার কোনো সুযোগ নাই। এইটাই ছিল মূলত ইংল্যান্ডের আদি আপনার রাজতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু এটার বিপরীতে গিয়ে তারা প্রথম যেটা বলার চেষ্টা করলো যে না, এটা করা হবে না। তারা বলছে যে রাজা আসলে, ল ইজ দ্য হাইয়েস্ট ইনহেরিটেন্স দ্য কিং হ্যাজ, যে রাজা আসলে মানে হাইয়েস্ট ইনহেরিটেন্স। আমরা আগে কি চিন্তা করতাম যে রাজা একটা রাজতন্ত্র বা রাজ পরিবারে জন্মগ্রহণ করেন প্রিন্স হিসেবে, তারপরে তিনি ওই তার পূর্বের শাসকের যে ঐতিহ্যটা সেটা উত্তরাধিকার সূত্রে পেয়ে যান। তখন এই উত্তরাধিকার সূত্রে সে কি কি পায়? পদবি পায়, সম্মান পায়, সম্পত্তি পায়, রাজসিংহাসন পায়। কিন্তু একটা পর্যায়ে সে ওই দেশের জনগণের মধ্যে বলা বলি শুরু হলে যে না, যা কিছু উত্তরাধিকার সূত্রে একজন রাজা পাক, তার মধ্যে সবচেয়ে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ল, যে তার ল ইজ দ্য হাইয়েস্ট ইনহেরিটেন্স দ্য কিং হ্যাজ, যে যত কিছু উত্তরাধিকার সূত্রে পান তার মধ্যে রাজার সবচেয়ে বড় উত্তরাধিকারটা হচ্ছে তিনি আইনি একটা পূর্বে প্রচলিত আইন পেয়েছেন। অর্থাৎ তিনি আইনের সোর্স না, তিনি আইনের অরিজিনাল আপনার তার কাছ থেকে আইন প্রসিড করছে এমন না, বরং তিনি নিজেই আইন ইনহেরিট করেন। অর্থাৎ তিনিও আইনের অধীনেই কি করবেন, একটা রাষ্ট্র বা রাজতন্ত্র, একটা রাষ্ট্র পরিচালনা করবেন। এই যে প্রিন্সিপালটা, যে all was his and all proceeded originally from him, এইটার এগেইনস্টে বলা হলো যে ল ইজ দ্য হাইয়েস্ট ইনহেরিটেন্স দ্য কিং হ্যাজ। এইখান থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে রুল অফ ল এর ধারণাটা আসলো, যে রাজা আসলে, এর আগে বলা হতো কি যে রাজা হচ্ছে আপনার তার সে সবকিছু করতে পারে, কিং ক্যান ডু নো রং, বা কিং ক্যান ডু এনিথিং। সো সেইখানকে বলা যায় না, কিংও আসলে ল ইনহেরিট করে, সবকিছু যেমন তার উপর অর্পিত হয়, আইনও তার উপর অর্পিত হয়, তিনিও আইনের দ্বারাই পরিচালিত হবেন। এই বিধান থেকে আস্তে আস্তে আপনার লিবার্টির ধারণাটা আসলো, যে রাজার অধীনে যদি মানুষ শাসিত হলেও সেখানে মানুষের একটা লিবার্টি থাকবে, এবং এই লিবার্টি এনশিওর করার জন্য বিভিন্ন ধরনের ডক্ট্রিন তৈরি হয়েছে, বা সেই সবগুলো ডক্ট্রিনকে অ্যামালগামেট করে ডাইসি বোঝানোর চেষ্টা করছে যে ইংল্যান্ডে আসলে একটা রুল অফ ল এর উৎপত্তি ঘটেছে।
এবং এই রুল অফ ল বলতে কিভাবে ইংল্যান্ডে সেটা উৎপত্তি হলো, এটা ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে তিনি অন্যান্য ইউরোপিয়ান কন্টিনেন্টাল কান্ট্রি যেগুলো আছে উপমহাদেশীয় সেই দেশগুলোর সাথে একটা পার্থক্য করার জন্য আসলে তিনি এই চ্যাপ্টারটা নিবন্ধ আকারে লিখেছেন। তিনি বলছেন যে রুল অফ ল তিনটা মেইন ফিচার যেগুলো আমরা সামারিলি একটা এখানে এসে বলেছি, ঠিক আছে। প্রথম যেটা যে অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার অন পার্ট অফ দ্য গভর্নমেন্ট, যে সরকারের পক্ষ থেকে, মানে আধুনিক ডেমোক্রেসির সাথে ওই কনসেপ্ট গুলোকে রিলেট করতে গিয়ে তিনি বলছেন যে সরকারের আসলে অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার থাকবে, সরকারের কোনো একচ্ছত্র কর্তৃত্ব বা ক্ষমতার কোনো সুযোগ থাকবে না, ওগুলোর অনুপস্থিতি থাকতে হবে, সরকার নিজেও ল দ্বারা রেগুলেটেড হবে। এবং তিনি এখানে এসে আপনার প্রথমবারের মতো বললেন যে কোনো ব্যক্তিকে এমন কোনো শাস্তি দেওয়া যাবে না কোনো ব্যক্তির স্বার্থের বিরুদ্ধে বা তার জন্য অসুবিধা সৃষ্টি করতে পারে এমন যে কোনো বিধান সৃষ্টি করতে গেলে এটা হতে হবে আপনার অরিজিনাল লয়ের মাধ্যমে, আপনার জেনারেল লয়ের মাধ্যমে, যে সবার জন্য সমভাবে প্রযোজ্য। এবং এইগুলো আসলে অর্ডিনারি কোর্ট এইগুলোকে কি করবে, এনফোর্স করবে। গভর্নমেন্ট একটা নিজে একটা ল বলে দিল এবং সেটা অনুযায়ী সে সবাইকে মানতে বাধ্য করবে না, কোর্ট জেনারেল কোর্ট গুলো যদি এগুলোকে এনফোর্স করে, রিকগনাইজ করে, তখনই আসলে একটা লকে সে ভ্যালিডেটেড করতে পারবে, ঠিক আছে। তো বিশাল হিস্ট্রি, আমি হিস্ট্রিটা না পড়ি। দেন যেটা সেকেন্ড প্রিন্সিপাল আমরা অলরেডি বলেছি যে ইকুয়ালিটি বিফোর ল, এখানে গিয়ে তিনি চমৎকার কিছু আলোচনা করেছেন। অফিসিয়ালদের নাম ধরে ধরে বলছেন যে ক্লার্গিম্যান, ধর্মযাজক, চার্চে যারা পুরোহিত হিসেবে কাজ করেন, এই সমস্ত ব্যক্তি, সরকারের বিভিন্ন দপ্তরে, মিলিটারি, যে কোনো ব্যক্তি হন না কেন, তিনি আসলে কি করবেন, তিনিও ওই জেনারেল লয়ের অধীনেই তার সমস্ত কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করবেন। তিনি বলছেন যে হোয়াট এভার ক্যাপাসিটি আপনি কোনো কিছু একটা করেন না কেন, ইউ মাস্ট বি লায়াবল টু পানিশমেন্ট অর টু দ্য পেমেন্ট অফ ড্যামেজেস, যে আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে অথবা ক্ষতিপূরণ দিতে হবে, ঠিক আছে, ফর অ্যাক্টস ডান ইন ইয়োর অফিসিয়াল ডিউটি, যে আপনি যে কোনো দাপ্তরিক দায়িত্বের মধ্যে থাকেন না কেন, আপনি যদি কারো কোনো ক্ষতি করেন। তিনি এখানে ধরে ধরে নাম উল্লেখ করছেন যে কলোনিয়াল গভর্নর, যে এমনকি যদি কোনো আপনার ঔপনিবেশিক শাসকও হয়, যে ইংল্যান্ডের হয়ে কোনো একজন ঔপনিবেশিক শাসক বিদেশে গিয়ে কোনো কাজ করছে, সেখানেও যদি সে আপনার জেনারেল লয়ের এগেনস্টে কোনো কাজ করে, তাহলে তারও এসকেপ পাওয়ার কোনো সুযোগ নাই, যে সে তো আসলে দিনের শেষে ব্রিটেনের স্বার্থটাকে সুরক্ষিত রাখছে, ওই দেশের মানুষের কোনো ক্ষতি করছে কি না করছে সেটা তো এখানে ম্যাটার করে না। তিনি বলছেন আপনি কলোনিয়াল গভর্নর হন, সেক্রেটারি অফ স্টেট হন, মিলিটারি অফিসার হয়ে থাকেন বা অন্য যে কোনো সাবঅর্ডিনেট হয়ে থাকেন না কেন, আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনি আপনার কমান্ডিং অথরিটির মাধ্যমে কোনো একটা কাজ করছেন, এইটা বলে কোনো দায়িত্ব থেকে আপনি পার পাওয়ার কোনো সুযোগ না, আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে অথবা শাস্তিটা মাথা পেতে নিতে হবে। এটাকেই তিনি বলছেন ইকুয়ালিটি বা ইকুয়াল সাবজেকশন বিফোর ল, ঠিক আছে। তারপরে তিনি অন্যান্য দেশের সাথে বিভিন্ন পার্থক্য দেখিয়েছেন, ওগুলো আমাদের দরকার নাই। আমরা যেটা দেখার চেষ্টা করব, 3 নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, চমৎকার কিছু ল্যাঙ্গুয়েজ আমি পেয়েছি, এবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যে তিনি ওই যে যেটা বললাম হাইকোর্ট অফ আপনার লেজিসলেশন বলছেন, এখানে এসে বলছেন যে 3 নাম্বার যেটা, যে ইংলিশ রুল অফ ল আসলে পার্থক্য মণ্ডিত একটা আইনি ব্যবস্থা, যেখানে ওই ব্যক্তি অধিকারগুলো সংবিধানের মাধ্যমে সুরক্ষিত না, বরং ব্যক্তি অধিকারগুলোর স্বীকৃতি আছে বলেই সংবিধানটা সেখানে সমর্থিত হয়। তিনি দেখানোর চেষ্টা করছেন যে ওই যেটা বেলজিয়ামের কথা আগেই বললাম, যে অনেকগুলো মানুষ যখন বিভিন্ন ধরনের অধিকার লঙ্ঘন হওয়ার পরে আদালতে গিয়েছে এবং বিভিন্ন সময় আদালত সিদ্ধান্তগুলো দিয়েছে, সেই সিদ্ধান্তগুলো একটা সময় একটা সামষ্টিক রূপ নিয়ে কিছু সাধারণ স্পেসিফিক নির্দিষ্ট প্রিন্সিপাল তৈরি করে। মূলত তিনি বলছেন যে পার্টিকুলার বিভিন্ন ইনস্ট্যান্স থেকে কিছু প্রিন্সিপাল তৈরি হচ্ছে, যেগুলো একসময় জেনারেল প্রিন্সিপাল হিসেবে তৈরি হয়। আর অন্যান্য দেশের ক্ষেত্রে, বেলজিয়ামের উদাহরণ দিলেও মূলত রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে বোঝায় যে আসলে একটা জেনারেল প্রিন্সিপাল কনস্টিটিউশনে সেট করে দেয়, একটা স্পেসিফিক প্রিন্সিপাল কনস্টিটিউশনে সেট করে দেয়, সেটাকে জেনারেলি সবার জন্য ব্যবহার করার কথা বলা হয়, ঠিক আছে। যে যেমন আমাদের দেশে বলা হইলো যে বাক স্বাধীনতা থাকবে, এখন যখনই কোন একজন ব্যক্তির কোন এক জায়গায় বাক স্বাধীনতা ব্যাহত হচ্ছে, সে ওই প্রিন্সিপালটা ইনভোক করে আদালতে গিয়ে রেমেডি চায়। আর ইংল্যান্ডের ক্ষেত্রে না, বিভিন্ন মানুষ তাদের বাক স্বাধীনতার হরণ হওয়ার পরে আদালতে গিয়েছে, আদালত বাক স্বাধীনতা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছে, সেখান থেকে বাক স্বাধীনতাটা যে একটা ইনএলাইনেবল, ইনডিফিজিবল, আনঅ্যাভয়েডেবল রাইটস, এই জেনারেল প্রিন্সিপালটা সেখানে মানে তৈরি হয়েছে। এটা হচ্ছে তিনি ওখানে ইন্ডাকশন ডিডাকশনের লজিক্যাল দুইটা কথা বলেছেন, আমরা ওইদিকে না যাই, এটা কঠিন হয়ে যায়, আমি এটাকে সামারি করার চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য।
তিনি লাস্ট যে কথাটা আমরা পরীক্ষা যদি আসে যে রুল অফ ল এর একটা ফোর্থ ফিচার আমরা দেখাতে চাই, তাহলে আপনারা একটা জিনিস মাথায় নেন, আপনারা এটা দেখানোর চেষ্টা করবেন। তিনি একটা চমৎকার কথা বলেছেন, এটা জসিম আলী চৌধুরী স্যারের বইতে আমি পাই নাই, যে পৃথিবীতে কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন যত দেশে আছে, সব দেশে রিটেন কনস্টিটিউশনের একটা কমন টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে ওই সমস্ত কনস্টিটিউশন গুলোতে ইন্ডিভিজুয়াল রাইটস এর একটা ডিক্লারেশন দেওয়া হয় যে এইটা ব্যক্তি অধিকার, যেমন সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না, পেশা বা বৃত্তি গ্রহণের অধিকার, ধর্মীয় স্বাধীনতা থাকার অধিকার। বলছেন যে সমস্ত দেশেই অধিকারগুলোর স্বীকৃতি দেওয়াটাকেই ওই দেশের রাজনৈতিক কর্তৃপক্ষ বা পলিটিক্যাল মোটিভেশনের মূল পারপাস মনে করে। যেমন আমাদের দেশে দেখেন 71 সালে আমরা কি করেছি, সংবিধান যখন পেয়েছি খালি চমৎকার সুন্দর সুন্দর কথা বলেছি, তাই না? 72 সালের সংবিধানে অসংখ্য সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু বাংলাদেশ কি আসলে কোনো ব্যক্তি স্বাধীনতা এখানে সুরক্ষিত আছে? মানুষ কোনো কথা বলতে পারতো? প্রেস ফ্রিডম কি ছিল? কিছুই ছিল না। তাহলে ডাইসি এই জিনিসটাকে প্রপারলি আইডেন্টিফাই করেছেন। তিনি বলছেন যে সারা পৃথিবীতে কনস্টিটিউশনে শুধু অধিকারকে ঘোষণা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু ইংল্যান্ড আসলে কনস্টিটিউশনের একটা রাইটকে কনস্টিটিউশনালি ডিক্লেয়ার করার মধ্যে সন্তুষ্ট থাকে না, বরং সে রেমিডিজ বা প্রতিকারটাকে নিয়ে বেশি কনসার্ন, যে একজন মানুষের অধিকারগুলো অলরেডি আছে ইনহেরেন্ট, এগুলো ভায়োলেট হলে কোনভাবে এগুলো রিড্রেস করা হবে, কি ব্যবস্থার মাধ্যমে এগুলো বিহিত করা হবে, সেইটার জন্য ইংল্যান্ডের লিগ্যাল সিস্টেমটা তৈরি হয়েছে, ল তৈরি হয়েছে। সো অন্য দেশের ল তৈরির পেছনে মোটিভেশনটা থাকে কি, ডিক্লারেশন অফ রাইটস। আর ইংল্যান্ডে বলছেন যে এইটা ল তৈরি হয় আসলে মূলত টু প্রোভাইড দ্য রেমিডিজ হোয়ার বাই দ্য রাইটস আর টু বি এনফোর্সড, যে প্রতিকারের ব্যবস্থা করে আইন, যেটার মাধ্যমে ওই অধিকারগুলো কি করা হয়, বলবৎ করা হয়। এই সেন্সে ওই যে আমরা একটা জুরিসপ্রুডেন্সের প্রিন্সিপাল পড়েছি, ইউবি জাস্ট ইবি রেমিডিয়াম, যে যেখানে একটা অধিকার থাকবে সেখানে প্রতিকার থাকবে। তিনি বলছেন রুল অফ ল আসলে, রুল অফ ল এর ফাংশনটাই হচ্ছে, পারপাসটা হচ্ছে যে সে প্রতিকারটা এনশিওর করবে, অধিকারের ডিক্লারেশন বা স্বীকৃতি বা অ্যাকনোলেজমেন্টটা অলরেডি ইজ দেয়ার। এইটাকে আমরা বলতে পারি, এটা আমাদের সবচেয়ে মেজর আমরা ক্রাইটেরিয়া হিসেবে ধরবো। যে বাংলাদেশের কনস্টিটিউশনে দেখেন চমৎকার সব কথাবার্তা বলা আছে যে এই অধিকার থাকবে, সেই অধিকার থাকবে, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির ক্ষেত্রে হোক আর ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে হোক, কিন্তু এগুলো এনফোর্সমেন্টের আসলে তেমন কোনো মেকানিজম এখানে নাই। জুডিশিয়াল রিভিউর একটা জিনিস আছে 102-তে, কোর্ট আসলে কোন একটা ল তৈরি করলে সেটাকে আপনার আনকনস্টিটিউশনাল হিসেবে চ্যালেঞ্জ করতে পারে বা ডিক্লেয়ার করতে পারে, কিন্তু সেই ডিক্লারেশনের মাধ্যমে একজন ইন্ডিভিজুয়ালের আসলে যে ক্ষতিটা হয় সেটা পুষিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু আমাদের কনস্টিটিউশনে নাই। এই কারণে আমরা দেখি যে অনেক ধরনের, যেমন ধরেন আনলফুল যে রিমান্ডের অর্ডার, যেটা ব্লাস্টের মামলা যেটা হয়েছিল 54 ধারায় যে বেআইনিভাবে গ্রেফতার করার যে এটাকে কোর্ট অবৈধ বলেছে, হাইকোর্ট অবৈধ বলেছে। ঠিক আছে, বলেছে রিমান্ডে নিতে যদি নেওয়া যদি একান্ত প্রয়োজন হয় জেল গেটে স্বচ্ছ কাচের বাক্সে রিমান্ড নিতে হবে, কিন্তু এটাকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন দেখতে পাচ্ছি? রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সে মিডিয়ার সামনে গিয়ে ব্রিফিং করে যে অমুক আসলে অপরাধের দোষ স্বীকার করেছে, অথচ আমাদের দেশের আপনার সংবিধানে সেলফ ইনক্রিমিনেশনকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এভিডেন্স একটা এরকম, আপনার পুলিশ বা পুলিশের কাছে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে কোনো বিচার করা যাবে না, এটা হচ্ছে ইরিলিভেন্ট বলা হয়েছে, কিন্তু সেটা প্রতি মুহূর্তে হাইকোর্ট বলার পরেও এই কাজগুলো হচ্ছে। তার মানে আমাদের দেশের কনস্টিটিউশনে আসলে রিড্রেসাল সিস্টেম বা এনফোর্সমেন্ট মেকানিজমটা নাই। এই সেন্সে বাংলাদেশের রুল অফ ল আসলে এখনো ম্যাচিউর না। ঠিক আছে, এটা আমরা বলতে পারি যে ডাইসের এই জিনিসটা আমার কাছে খুবই অভিনব লেগেছে, যে তিনি বলছেন যে ইংল্যান্ড হচ্ছে এনফোর্সমেন্ট মেকানিজমে বিশ্বাস করে, সে আসলে ওই ডিক্লারেশনে না, ডিক্লারেশন এগুলো আছে, এগুলো জনগণের মধ্যে সাধারণ কনসেনসাস যে অধিকারগুলো থাকবে। তার প্রচেষ্টা, আইনের প্রচেষ্টা সবসময় যেগুলো বাস্তবায়ন কিভাবে করা যায়, আদায় কিভাবে করা যায়, নিশ্চিত কিভাবে করা যায়। অন্য দেশের লিখিত সংবিধানগুলোর একটাই প্রেরণা যে এই অধিকারকে স্বীকৃতি দাও, ওই অধিকারকে সুরক্ষিত বলে আপনারা সংবিধানের মধ্যে লিখে নাও, এতটুকুর মধ্যে সে যথেষ্ট থাকে। আমরা দেখার চেষ্টা করি যে বাংলাদেশের কনস্টিটিউশনে ডাইসি রুল অফ ল যে সেন্সে বুঝিয়েছেন, সেই সেন্সে রুল অফ ল এনশিওর করার জন্য আসলে কি কি প্রভিশন আছে। আপনারা কি আর্টিকেল গুলো আইডেন্টিফাই করতে পারবেন? ভাইয়া 27 আছে ইকুয়ালিটি বিফোর ল, তারপরে আপনার রাইট টু প্রোটেকশন অফ ল 33 আছে, 35 আছে, ফ্রিডম অফ অ্যাসেম্বলি আছে 36, তারপরে ভাইয়া
31 আছে। হুম ভাই হিউম্যান রাইটস আর স্টেট প্রিন্সিপাল সবই তো আসবে না, এরকমই তো সবকিছুই মনে হচ্ছে। সবই আছে, কিন্তু আমরা চতুর্থ যে সেন্সটার কথা বললাম যে এনফোর্সমেন্ট মেকানিজম, ইফেক্টিভ করার যে পদ্ধতি, সেগুলোকে আমাদের কনস্টিটিউশনে এনাফ? না, না ভাইয়া, সেটা এনাফ না, কারণ বাংলাদেশে তো প্রতিনিয়ত রুল অফ ল ভায়োলেট হচ্ছে। তারপরে ডাইসিপি কারণ যেটা আমরা বলছেন যে কনস্টিটিউশন ইন্ডিভিজুয়াল রাইটস বা লিবার্টিস গুলো কনস্টিটিউশনে গ্যারান্টিড, এই কারণে এগুলো লিবার্টি এটা না, বরং এগুলো ইন্ডিভিজুয়াল রাইটস কনস্টিটিউশনে থাকুক বা না থাকুক, এই সেন্সে বাংলাদেশের কনস্টিটিউশন অ্যামেন্ড করাটা রিলেটিভলি ইজি, যদিও 2/3 মেজরিটি ওইটা পাওয়া অনেক সময় কঠিন, বা আমরা বাংলাদেশের হিস্ট্রিতে দেখি যখন একটা দল ক্ষমতায় এসেছে সে আসলে 2/3 মেজরিটি নিয়ে এসেছে। সো বাংলাদেশের কনস্টিটিউশন পরিবর্তন করার মাধ্যমে আসলে এই ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টার গুলো তো চেঞ্জ করা যায়, তাই না? সো সেই সেন্সে বাংলাদেশের কনস্টিটিউশনে কি আসলে রুল অফ ল এর কোনো গ্যারান্টি আছে? নাই তো, বুঝছেন? না স্যার, ওইভাবে নাই বাংলাদেশে, আছে সেটা গ্যারান্টি 1% করা শুধু যায় আছে। হ্যাঁ, ভাই, খুবই কম, 102 দিয়ে সামান্য, যত 1% সামান্য। হয়তো বলা যাবে, বাট নাই। এত ফোন আসছে কেন? ক্লাস শুরু করলেই মেরাথন ফোন আসা শুরু করে। ভাইয়া সেক্ষেত্রে আর্টিকেল 70 যদি দেখা যেতেছে সংশোধন করা যায়, সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা রুল অফ লটা মানে নিশ্চয়তা বিধান করার সম্ভাবনা থেকে যায়। কারণ বাংলাদেশে তো আর্টিকেল 70 জন্য কোনো সরকার দলীয় কোনো মানে প্রার্থী যদি সে পার্লামেন্টের সদস্য যদি কোনো মানে ভোট দেয় তার দলের বিপক্ষে, সেক্ষেত্রে তো সেই দল থেকে তার পদত্যাগ করতে হয়। সেক্ষেত্রে তো বাংলাদেশে এই আর্টিকেলটা থাকলে রুল অফ লটা নিশ্চিত হইতেছে না। আর কারো কোনো মতামত? আচ্ছা, যাই হোক, আমরা যদি আপনাকে যদি পরীক্ষা প্রশ্ন করা হয় যে হাউ ডু ইউ মেজার ওয়েদার দ্য কনসেপ্ট অফ রুল অফ ল ইজ এনশ্রাইন্ড ইন আওয়ার কনস্টিটিউশন, যে বাংলাদেশে এই রুল অফ ল এর ধারণাটা আসলে অন্তর্ভুক্ত আছে কিনা সংবিধানে, তখন আপনি আপনার পক্ষ থেকে প্রথমে রুল অফ ল একটা এক্সপ্লেনেশন দিবেন, এটা সংজ্ঞাটা দিবেন, ডাইসি কিভাবে বুঝেছেন, বা ডাইসির নাম মেনশন করতে হবে এরকম না, আপনি জেনারেল একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে পারেন, এবং তারপর আপনার আলোচনাটা করবেন। দেখেন জসিম আলী চৌধুরী স্যার কিছু জিনিসকে আইডেন্টিফাই করেছেন যে রুল অফ ল ইজ রিফ্লেক্টেড ইন দ্য কনস্টিটিউশন। তিনি বলছেন যে আর্টিকেল 7 এ যেটা বলছে যে অল পাওয়ার্স অফ দ্য রিপাবলিক বিলং টু দ্য পিপল, যে সকল ক্ষমতা জনগণের নিকটে নিহিত, আর্টিকেল 7 অনুযায়ী, এটাকে তিনি বলছেন একটা যে আপনার কনস্টিটিউশনকে আসলে রেগুলেট করার চেষ্টা করা হয়েছে, যে কনস্টিটিউশন এর মাধ্যমে যা ইচ্ছা তা করা যাবে না, বাট জনগণের উইল বা ডিটারমিনেশনটা এখানে নির্ধারণ করবে যে একটা ল কিংবা কোনো পাওয়ার এক্সারসাইজ রাইট কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের কনস্টিটিউশনে আসলে কি মানে উইল অফ দ্য পিপুলটাকে আইডেন্টিফাই করা, উইল অফ দ্য পিপুলটাকে আপনার ওয়ে আউট করা, মেজার করা, ডিটারমিন করা, এগুলোর কোন সিস্টেম কি বাংলাদেশের কনস্টিটিউশনে আছে? কোনটা উইল অফ দ্য পিপুল? যখন যে সরকার আসে সে বলে সে যা করছে সেটাই উইল অফ দ্য পিপল অনুযায়ী সে করছে। তারপরে তিনি যে ইকুয়ালিটি বিফোর ল, ডাইসি যে কথাটা বলছেন যে ইকুয়ালিটি বিফোর ল বা ইকুয়াল সাবজেকশন টু দ্য ল, এটা বুঝাইতে গিয়ে তিনি আর্টিকেল 26, 27 কি বলা আছে যে ওই যে সব সুযোগের সমতা, তাই না? তারপর হচ্ছে 26 বা যে আর্টিকেল গুলো, বাট আমার কাছে মনে হয় এগুলো খুবই নাইভ একটা কম্পারিজন, যে জাস্ট দুইটা আর্টিকেলে দুইটা কথা বলেছে, এইটার মাধ্যমে বাংলাদেশের কনস্টিটিউশনের রুল অফ লটা রিফ্লেক্ট হয়ে গেছে। এইটা আসলে খুবই মানে উইশফুল একটা থিঙ্কিং। 26 আমরা দেখেন কি বলেছে, জাস্ট সিম্পলি একটা কথা বলেছে যে এই সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস এর সাথে, ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড প্রভিশন গুলোর সাথে সাংঘর্ষিক যে কোনো আইন করা হলে সেটা বাতিল বা অবৈধ হবে। তারপর বলছে যে অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল এন্ড আর এন্টাইটেলড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল, যে 27 নম্বর সেকশনে, যে দেশের সব নাগরিক কি হবে, আইনের দৃষ্টিতে সমান হবে, এবং তারা হচ্ছে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবে। ওই একই কথা আলংকারিক কিছু বাক্যালঙ্কার, কিছু শব্দের ঝংকার তোলা হয়েছে, কিন্তু আসলে কি সব নাগরিক সমান সুযোগ পায়, সমান আশ্রয় লাভের অধিকারী হয়, এইটা নিশ্চিত করার জন্য আমাদের সংবিধানে কি কোনো ব্যবস্থা আছে? আমরা সেখানে দেখি না। সেই সেন্সে আপনি মানে অ্যাবসলিউটলি রুল অফ ল বাংলাদেশে নাই, জাস্ট
একটু ইনফ্লুয়েন্সিয়াল কোনো পজিশনে থাকলে সে সবকিছুকে কি করতে পারে, ব্যান্ড করে ফেলতে পারে। সে সবকিছুকে আন্ডি ইনফ্লুয়েন্সের মাধ্যমে তার নিজের পক্ষে সে নিতে পারে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে পলিটিক্যাল ইলেকশন রিগিং থেকে শুরু করে আপনার ইকোনমিক পলিসি মেকিং থেকে শুরু করে ইনফ্লুয়েন্সিয়াল ভেস্টেড ইন্টারেস্ট ওয়ালা গ্রুপগুলাই এখানে সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। সেগুলোকে চেক করার একটা ব্যালেন্স ড্র করার কোনো মেকানিজম আমাদের দেশে নাই। জসিম আলী চৌধুরী স্যার আরেকটা কথা 3 নম্বরে যেটা বলছেন যে রিজনেবল ক্লাসিফিকেশন, এটা আমি আসলে রুল অফ লর সাথে এটা কোনো রিলিভেন্স আমি দেখতে পাই না। রিজনেবল ক্লাসিফিকেশন বলতে যে আর্টিকেল 28(4) এবং 29(3) তে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু ব্যক্তিদেরকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া, এই যে প্রবিধানগুলো আছে যেটাকে কনস্টিটিউশনাল লতে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলা হয়, যে একটা বঞ্চিত জনগোষ্ঠীকে তার বঞ্চনা লাঘব করার জন্য অধিকতর সুবিধা দেওয়ার জন্য অন্যদেরকে বঞ্চিত করা, যেটা এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাকশন, যেটাকে আমাদের দেশে আমরা খুব সহজে বুঝি কোটা। বাট কোটা আর অ্যাফার্মেটিভ অ্যাকশন কমপ্লিটলি ডিফারেন্ট। যে ঐতিহাসিকভাবে দীর্ঘদিন থেকে একটা জনগোষ্ঠী যখন আরেকটা জনগোষ্ঠীর দ্বারা নিষ্পেষিত হয়, বঞ্চিত হয়, শোষিত হয়, এবং তার এই শোষণ বঞ্চনা থেকে বের হওয়ার জন্য সাধারণ পদ্ধতিতে আসলে সে কখনোই সক্ষম হবে না, তখন তাকে অতিরিক্ত ইনসেন্টিভাইজ করার জন্য যে সুবিধাগুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাকশন। এইটার বিধানটা আমাদের দেশের সংবিধানে আছে, বাট আমি বুঝতে পারি না যে অ্যাফার্মেটিভ অ্যাকশন আসলে কিভাবে রুল অফ ল এর সাথে রিলেটেড। অ্যাফার্মেটিভ অ্যাকশন তো প্রিন্সিপালি সে নিজেই একটা ডিসক্রিমিনেশন, এই কারণে এটাকে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন, ইতিবাচক বৈষম্য। যে আরেকটা বৈষম্যের প্রভাবটাকে মুক্ত করার জন্য একটা সাময়িক বৈষম্য তৈরি করা, এটাকে বলে পজিটিভ ডিসক্রিমিনেশন বা অ্যাফার্মেটিভ অ্যাকশন। সো জসিম আলী চৌধুরী স্যার অ্যাফার্মেটিভ অ্যাকশন বা পজিটিভ ডিসক্রিমিনেশনকে রুল অফ ল এর সাথে কিভাবে রিলেট করছেন আমি জানি না, বাট তিনি সেটা বলেছেন। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, হ্যাঁ এটা রুল অফ ল এর ক্ষেত্রে ঠিক আছে। ওই যেটা বলেছে ডাইসি যে আসলে ইংল্যান্ডের ইন্ডিভিজুয়াল রাইটস গুলো গ্যারান্টিড বিকজ এগুলো জাজেসরা রিকগনাইজ করেছে, জাজেসরা এগুলোকে আপনার প্রিন্সিপাল হিসেবে স্বীকার করেছে। সো আমাদের দেশেও যদি দেখা যায় যে পার্লামেন্ট এমন কোনো আইন করে বা এমন কোনো কাজ করে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লিবার্টির জন্য হার্মফুল, তখন জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হলে সে এগুলোকে কার্টেল করতে পারে, মিনিমাইজ করতে পারে। এই সেন্সে ঠিক আছে। বাংলাদেশের জুডিশিয়ারি কি আসলে ওই সেন্সে ইন্ডিপেন্ডেন্ট কিনা যে সে হচ্ছে আপনার এই সমস্ত প্রিন্সিপালস গুলোকে আপহোল্ড করার জন্য এক্সিকিউটিভ অথরিটির ইন্টারেস্টের এগেইনস্টে গিয়ে ডিসিশন দিতে পারে, এক। দুই হচ্ছে সেই ডিসিশন গুলোকে এক্সিকিউট করতে পারে। আমি একটু আগে একটা উদাহরণ দিলাম যে 54 ধারার আপনার এই যে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষেত্রে হাইকোর্টের স্পষ্ট রুলিংস এবং একটা লিস্ট আকারে রিকমেন্ডেশন দিয়েছে, কিন্তু পুলিশ কিংবা সরকারি কোনো কর্তৃপক্ষ এটা মানে না। বলেছে রিমান্ড কোনোভাবেই আপনার দেওয়া যাবে না, জেল কারাগারের বাইরে 15 দিনের বেশি রিমান্ড ইস্যু করা যাবে না, মাসের পর মাস রিমান্ড দিতে দেখি। ঠিক আছে। তারপরে তিনি বলছেন যে অ্যাক্সেস টু জাস্টিস, ওইটা আর্টিকেল 44 এবং 102 এর কথা বলছেন, যে 44 এ যেরকম আবার ফান্ডামেন্টাল রাইটস গুলো এনফোর্স করার অধিকারকে আবার ফান্ডামেন্টাল রাইট হিসেবে একটা রিকগনিশন দেওয়া হয়েছে। বাট আসলে ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্য যে এনফোর্স করার অধিকার ফান্ডামেন্টাল রাইটস, এইটাও একটা ভাষাগত একটা প্রতিশ্রুতি, একটা 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 অতি উচ্চাসা সৃষ্টিকারী একটা প্রমিস বা প্রতিজ্ঞা। বাট আসলে ফান্ডামেন্টাল রাইটস এনশিওর করার জন্য বাংলাদেশের একজন মানুষকে যে কাঠখড় পোড়াতে হয়, সেটা অধিকাংশ ক্ষেত্রেই মানুষ আসলে ওই পথে হাঁটতে চায় না। বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যার নজিরগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে আসলে এনজিও, বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স গ্রুপগুলো যখন কারো পক্ষে দাঁড়িয়েছে তখনই কেবল তার ফান্ডামেন্টাল রাইটসটা বাংলাদেশে এনশিওর হয়েছে। আদারওয়াইজ কনস্টিটিউশনে কোনো মেকানিজম নাই যে উইথ লোয়েস্ট কস্ট আপনার হাইয়েস্ট পিপল অফ দ্য কমিউনিটি আদালতে গিয়ে অ্যাক্সেস পায়, এরকম কোনো সুযোগ আমাদের কনস্টিটিউশনে নাই। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের একটা কথা বলছেন, কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আসলে বাংলাদেশের কনস্টিটিউশনের কোনো ইয়ে না। এটা একটা ডিফারেন্ট জুডিশিয়াল একটা ইনভেনশন। ঠিক আছে। কনস্টিটিউশনের একটা আর্টিকেলকে সেটাকে ভেঙ্গে সেখানে বা ওই যে লোকাস স্ট্যান্ডার্ড যে ধারণাটা 102 এর যে পার্সোনালি এগ্রিড হইতে হবে, এই বিষয়টাকে এক্সটেন্ড করে হয়তো বলা হয়েছে, কিন্তু আসলে বাংলাদেশের কনস্টিটিউশনে পাবলিক ইন্টারেকশনাল লিটিগেশন করা যাবে বা পাবলিক ইন্টারেকশন লিটিগেশনকে উৎসাহিত করা হবে এরকম কোনো প্রবিধান বা প্রভিশন এখানে আসলে নাই। সো সেই ক্ষেত্রে বা আর কিছু প্রতিশ্রুতি আছে যে প্রোটেকশন এগেইনস্ট আরবিট্রারি এক্সারসাইজ অফ ডিসক্রিশন, যেমন আমরা দেখবো যখন ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টার গুলো পড়বো যে গ্রেফতারের
বিরুদ্ধে কিছু রক্ষা কবচ আছে, আপনার বিচারের ক্ষেত্রে মানুষের কিছু অধিকারের স্বীকৃতি দেওয়া আছে, বাট ওগুলো সব দিনের শেষে জাস্ট এটা বাই লেটার্স এন্ড ওয়ার্ডস মেয়ার প্রমিস। এগুলো আসলে বাংলাদেশের কনস্টিটিউশন যেভাবে এইম করেছে সেটার আমরা সাকসেসফুল কোনো এক্সিকিউশন ফর 50 ইয়ার্স দেখতে পাই না। সো আমার মনে হয় যদি প্রশ্ন আসে এটা যে রুল অফ ল বাংলাদেশের কনস্টিটিউশন আপন করেছে কিনা, আপনারা এটাকে ক্রিটিসাইজ করবেন যে না, বাংলাদেশের কনস্টিটিউশন আসলে রুল অফ ল এর ডাইসি যে সেন্সে বা যে অর্থে রুল অফ লটাকে তিনি ডিজায়ার করেছেন, সেই সেন্সে বাংলাদেশের কনস্টিটিউশন আসলে সাকসেসফুল হয় নাই রুল অফ ল এখানে এনশিওর করার জন্য। এবং আপনারা আরো কিছু ইন্ডিকেশন আলাপ করতে পারেন যে এই যে কন্টিনিউয়াস পলিটিক্যাল টার্মোয়েল এবং এখন পর্যন্ত বাংলাদেশে কোনো পলিটিক্যাল কনসেনসাসে পৌঁছাতে না পারা, যে আমাদের ট্রানজিশন অফ পাওয়ার থ্রু এ ডেমোক্রেটিক রেগুলার প্রসেস কিভাবে হবে, এই সিদ্ধান্তেটা যে আমরা উপনীত হতে পারি নাই, এইটা একটা মেজর ইন্ডিকেশন যে আমাদের কনস্টিটিউশনে আসলে আরবিট্রারি এক্সারসাইজ অফ পাওয়ারকে নিয়ন্ত্রণ করার কোনো বিধান এখানে নাই। Whoever enters into the power manipulates the whole government functionaries. সমগ্র তার সরকারি ব্যবস্থাটাকে সে তার মতো করে ম্যানিপুলেট করে এবং he just raises above the law, সে আইনের ঊর্ধ্বে চলে যায়। আমরা কোনো পলিটিক্যাল রুলিং পার্টির কোনো মেম্বারকে, পার্লামেন্টের সিটিং কোনো মেম্বারকে বা ক্যাবিনেট মেম্বারকে কখনোই দেখি না কোনো কনভিকশন ফেস করতে, কোনো এলিগেশন ফেস করতে, ইনফ্যাক্ট কোনো ক্রিটিসিজমও আমরা দেখি না। সো ফ্রিডম অফ স্পিচের কথা আমাদের কনস্টিটিউশনে আছে, বাট ফ্রিডম অফ স্পিচের ইন্ডিকেশনে, ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান পৃথিবীর সবচেয়ে দুর্বল। সেই কথাগুলোকে যখন রিলেট করে একটা কেস সিনারিও দাঁড় করাবেন পরীক্ষায়, আমার মনে হয় তখন আপনার ক্রিটিসিজমটা আসলে অনেক সাবস্টেনশিয়াল হবে এবং আপনি মার্কস পাবেন। আমরা সাধারণত করি কি, খুব বক্সে চিন্তা করি যে একটা কনস্টিটিউশনের বই পড়ার সময় বা একটা কনস্টিটিউশন টেক্সট বই পড়ার সময় আমি কি পড়েছি বা শুনেছি আমি সেবল পরীক্ষায় ওগুলোই উগলে দিব না। ওভারঅল আপনার এনভায়রনমেন্ট থেকে বা এই দেশের পারিপার্শ্বিক পরিস্থিতিতে যা কিছু ঘটছে সেগুলোকে রিলেট করে আপনি আপনার আর্গুমেন্ট গুলোকে তৈরি করতে পারবেন। তখন সুবিধাটা কি জানেন? সুবিধাটা হচ্ছে আপনার আনসারটা একটু ডিফারেন্ট হয়, একটু বৈচিত্র্যময় হয়। আর দ্বিতীয়ত সুবিধাটা হচ্ছে আপনি লেখার মতো অনেক কিছু আপনার মাথায় থাকে। কারণ আপনাকে জেনারেলি যদি বলা হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কিভাবে সংবিধানে প্রধানমন্ত্রী নির্বাচন এবং প্রধানমন্ত্রীর উপর যে সংবিধান যে দায়িত্বগুলো অর্পণ করেছে, এটা কিভাবে এক নায়কতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের পথকে উৎসাহিত করে, এটাকে যখন পরীক্ষার খাতায় প্রশ্ন করা হয় তখন আপনি দেখেন আর কিন্তু খুব বেশি কিছু লিখতে পারেন না, কারণ আপনি তখন চিন্তা করছেন যে ও কনস্টিটিউশনে কি আছে না আছে। বাট আপনাকে যদি এমনিতে বলতে বলা হয় দেখবেন আপনি প্রচুর কথা বলতে পারছেন, প্রচুর আর্গুমেন্ট জেনারেট করছেন। তো সেই ক্ষেত্রে কনস্টিটিউশন পড়ার সময় এই মাইন্ডসেটটা থাকবে যে আপনি কনস্টিটিউশনটাকে কেবল একটা লিটারারি স্টাডি হিসেবে না নিয়ে বরং বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন, এই দেশের ওভারঅল পরিস্থিতির সাথে রিলেট করে করে পড়বেন। তখন ব্যাপারটা আপনার জন্য এনজয়েবল হবে, পরীক্ষা লিখতেও পারবেন, ভাইভাতে কোনো প্রশ্ন করলে আপনি আপনার একটা নিজস্ব আনসার করতে পারবেন। যেমন ধরেন আমি আমার কথাটাই বলি যে জিআর অ্যামেন্ডমেন্ট গুলোকে আনকনস্টিটিউশনাল বলবো কিনা, এটা নিয়ে আমাকে ভাইভাতে একাধিকবার প্রশ্ন করেছে। তো আমি যখনই বলেছি যে আমাদের উচ্চ আদালত একটা মামলায় সেটা বলেছে এগুলো আনকনস্টিটিউশনাল, সাথে সাথে আমাকে বলছে যে না, আমি আপনার থট জানতে চাচ্ছি, আপনি বলেন এগুলো কেন আনকনস্টিটিউশনাল, আদৌ আনকনস্টিটিউশনাল কিনা। জাজমেন্টে বিচারপতি কি বলেছে সেটা তো আমরা জানি। সো দেখেন এরকম প্রশ্ন আপনাকে ফেস করতে হবে। এবং এখন রিটেনে যেহেতু আপনার কনস্টিটিউশনটা একটা এমন একটা সিচুয়েশনে আছে যে আসলে বাংলাদেশের কনস্টিটিউশনাল স্ট্যাটাসটা কি, তো সেই ক্ষেত্রে দেখবেন এরকম ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকবে যে রুল অফ ল বাংলাদেশের কোন কোন আর্টিকেলে আছে, এই ট্রেডিশনাল টিপিক্যাল প্রশ্ন এখন আর থাকবে না। একটা সিচুয়েশন বা একটা কেস দিয়ে আপনাকে বলা হবে যে এটা রুল অফ ল এর অরিজিনাল কনসেপ্টের সাথে রিলেট করে আপনি বিশ্লেষণ করেন যে এইটার বাংলাদেশের এই সমস্যাটার সমাধানের জন্য আসলে আমরা কি করতে পারি, বা বাংলাদেশের কনস্টিটিউশনের এই আর্টিকেলটার আসলে কোন জায়গাটাতে ঘাটতি আছে, এটার ফিউচার অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আপনার পলিসি অ্যাডভোকেসিটা কি হতে পারে, এই অ্যাঙ্গেলের প্রশ্নগুলো আসবে। বুঝতে পেরেছেন? শুনতে পাচ্ছেন? সবাই চুপ হয়ে গেলেন। বুঝতে পেরেছি স্যার। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তো স্যার তাহলে রুল অফ ল এর সাথে স্যার মোটামুটি স্যার রুল অফ ল কে তো বিগড়েছে তাহলে স্যার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টই স্যার। কারণ এই যে আরবিট্রারিনেসটা যেটা এক্সারসাইজ হয়
বিকজ হুম স্যার যে সরকার আসে তার হাতে পার্লামেন্টও থাকে, তার হাতে এক্সিকিউটিভও থাকে। হুম তো আরবিট্রারি হবেই স্যার, এটা তো ইনএভিটেবল। তো এটাই স্যার কি রুল অফ ল এর এগেনস্টে দাঁড়ায় না স্যার? মোটামুটি আমাদের দেশের পার্সপেক্টিভে আর কি, বা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও যদি এরকম হয় অনেকটা, ওখানেও তো আরবিট্রারি এক্সারসাইজটা হচ্ছে বারবার। হ্যাঁ, সেই এক্সারসাইজটাকে লিমিটেড রাখার জন্যই তো রাইসি বলছেন যে সংসদ বা কোনো একটা সরকার এসে একটা আইন করে দিলেই সেটা আইন হয়ে যাচ্ছে না, বা কিছুটা বললেই বা সে তার একটা আরবিট্রারি অথরিটি নেওয়ার জন্য কোনো একটা লেজিসলেশন তৈরি করলেই সেটা আসলে ল হয়ে যায় না। তিনি ওই যে অর্ডিনারি ল বা জেনারেল ল বলতে বুঝাচ্ছেন যে একটা ল যখন টাইম টেস্টেড হয়, যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন জেনারেশন যেটাকে কি করে অ্যাকসেপ্ট করে, তখনই সেটাকে বলে একটা অর্ডিনারি ল, এবং এই অর্ডিনারি ল দ্বারা সবাই শাসিত হবে। হঠাৎ করে করে একটা স্পেশাল ল তৈরি করে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি কিংবা রাষ্ট্রের কাছে কুক্ষিগত করে ফেললে সেটা ল, বাট এই ল দ্বারা যে রুলটা হবে সেটা নট রুল অফ ল, এটা হচ্ছে রুল অফ এ স্পেসিফিক ল। বাট রুল অফ ল বলতে আইনের শাসন শব্দটা এই কারণে খুব দুর্বল একটা মানে বাংলা অনুবাদ হয়েছে, ঠিক আছে? এটা বরং হওয়া উচিত যে আপনার সাধারণ প্রচলিত দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠিত আইনের শাসন। বুঝতে পেরেছেন? পার্লামেন্টে এসে আওয়ামী লীগ সেটা করেছে না, কেয়ারটেকার গভর্নমেন্টকে করে বাদ দিয়ে দিয়েছে, সেও তো বলছে সংবিধানের বাইরে এক চুলো নাড়া যাবে না। তো সংবিধানটা কি, সে যা চাচ্ছে সংবিধান সেটাকেই সে সংবিধান হিসেবে দাবি করছে, বাট এটা তো আসলে সংবিধান হয় না। সংবিধান হতে গেলে সেটা ওই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেখানে একটা রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনগণের সম্মতি ও মতামত থাকতে হবে। ইনফ্যাক্ট রুল অফ ল এর আলোচনায় রাইসে এই কথা বলেছেন যে রুল অফ ল মানে হচ্ছে আপনার রুল নট বাই আ ল সেট বাই মেজরিটি, যে সংখ্যাগরিষ্ঠ জনগণ কিছু একটা বলে দিচ্ছে এই কারণেই কেবল সেটা ল, এবং সেই ল এর দ্বারা শাসিত হলে সেটাকে রুল অফ ল বলা হবে না, বরং একটা একটা রুল হতে হবে যেটা ক্রিয়েটেড, ডেভেলপড chronologically out of rational understanding and rational expectation, যে যৌক্তিকভাবে মানুষ যে বিধিবিধানগুলোকে আইনের পর্যায়ে উন্নীত করেছে সেই আইন দ্বারা যখন শাসন হবে সেটাই হবে রুল অফ ল। বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ বা বিএনপির শাসন না, আওয়ামী লীগ এসে আইন করলে করতে পারে, বিএনপি এসে আইন করতে পারে, কিন্তু সেটা রুল অফ ল হবে না, সেটা হবে রুল বাই দ্য ল ক্রিয়েটেড বাই বিএনপি, রুল অফ ল ক্রিয়েটেড বাই দ্য আওয়ামী লীগ। বা ডাইসি রুল অফ ল বলতে যে একটা ফ্রেজ ইউজ করেছেন যে অর্ডিনারি ল, জেনারেল ল, এটা ওইটাই যে সাকসেসিভ বিভিন্ন অপোজিং পলিটিক্যাল রিজিমের ভিতর দিয়ে গিয়েও সে ল হিসেবে সাস্টেন করেছে, তখনই সে ওই ল এর দ্বারা যখন শাসিত হবে সেটাকে বলা হবে রুল অফ ল, যেটা আওয়ামী লীগের। বুঝতে পারছেন? মানে আওয়ামী লীগও এটাকে মানছে, বিএনপিও মানছে, বা না মানতে চাইলেও এটা সে টিকে গেছে তখনই। স্যার আমরা কি তাহলে কাস্টমকে সিনোনিম হিসেবে ধরতে পারি এখানে? কাস্টম ডিফারেন্ট। কাস্টম হচ্ছে আপনার প্রাইভেট সিটিজেনদের ক্ষেত্রে বা একটা কমিউনিটির ক্ষেত্রে, যখন কাস্টম আসলে যেটা একটা স্মল সেগমেন্ট অফ সোসাইটির জন্য যেটা কাস্টম, যেটা সেটা কাস্টম বলতে যা বুঝায় একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল সোসাইটির, লার্জ পলিটিক্যাল সোসাইটির ক্ষেত্রে এটাকে আসলে কনভেনশন বোঝায়। সো কাস্টমের না, কাস্টমের সাথে আপনার এই ল এর ডিফারেন্সটা কোথায়? কাস্টম থেকে ল আসে, বাট সেগুলো মেইনলি হচ্ছে প্রাইভেট ল। আর আমরা যে লটা নিয়ে কথা বলছি হচ্ছে পাবলিক ল। পাবলিক ল কি জিনিস? যে আপনার পলিটিক্যাল এন্টিটি বা স্টেটের সাথে তার সিটিজেন বা নাগরিকদের সম্পর্ক নির্ধারণ করে যে আইনগুলো, সেগুলোকে বলা হয় পাবলিক ল। আর প্রাইভেট লটা হচ্ছে দুইজন সমাজের দুজন ব্যক্তির সম্পর্ক নির্ধারণের জন্য যে আইনটা কাজ করে সেটা। সো কাস্টম মেইনলি হচ্ছে একটা প্রাইভেট ল। কাস্টম মানে কাস্টম ক্যান ক্রিয়েট প্রাইভেট লস, কিন্তু কনস্টিটিউশনাল ল এটা পাবলিক ল, তো এটা কাস্টম থেকে আসে না, এটা বরং আপনি বা কনভেনশন থেকে এক্ষেত্রে বলতে পারেন যে রাজনৈতিকভাবে যে প্রথাগুলোকে আপনার সবাই স্বীকার করে নেয় সেগুলোকে আর তখন কাস্টম বলা হয় না, বলা কনভেনশন। বুঝছেন? আর কাস্টমের এবং কনভেনশনের মধ্যে আরেকটা পার্থক্য আছে, যে কাস্টম আসলে বেনিফিশিয়াল কিংবা কন্ট্রাকচুয়াল নেচারের না, এটা জাস্ট মানুষ সামহাও রিচুয়াল হিসেবে একটা দেশের
আহ, সংস্কৃতি কিংবা উৎসবের মতো করে সে এগুলাকে সমর্থন করে। কিন্তু ল কিংবা কনভেনশন হচ্ছে আসলে কন্ট্রাকচুয়াল, মানে দুজন ব্যক্তির মধ্যে পরস্পরের প্রতি প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি রক্ষা করা কিংবা কনফ্লিক্ট বা স্বার্থের দ্বন্দ্বটা মিনিমাইজ করার জন্য যে সাধারণ প্রথায় তারা উপনীত হয় সেটা হচ্ছে কনভেনশন। সো আপনি কাস্টম বলতে পারবেন না, কনভেনশন বলতে পারবেন। বুঝেছেন? এই শব্দগুলোর মধ্যে একটু সাটল ডিফারেন্স আছে। স্যার সারাফাত বলছিলাম, আমার ছোট্ট একটা প্রশ্ন। এই যে স্যার আপনি যখন বললেন যে রুল অফ ল অ্যাজ রিফ্লেক্টেড ইন দা কনস্টিটিউশন, তো বাংলাদেশের সংবিধানে রুল অফ ল এর যে মানে আপনি বললেন যে ক্রিটিসিজমটা আসবে, স্যার এখানে আরেকটা অ্যাড করা যায় কিনা যে রুল অফ ল এর যে এভিডেন্সি প্রথম রুলটা যে অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার, তো বাংলাদেশের সংবিধানের স্ট্রাকচার পাওয়ার স্ট্রাকচারটা এমন ভাবে গঠিত যে প্রাইম মিনিস্টারের অ্যাবসোলুট ডিক্টেটরশিপ। Absence of arbitrary power তো না, বরং constitution has provided a sophisticated system whereby whoever enters into power becomes an arbitrary tyrannical authority. এটা বলে আপনি যে 55, 56, 54 এক্সিকিউটিভের যে আর্টিকেল গুলো উল্লেখ করতে পারেন, যেখানে প্রাইম মিনিস্টারের পাওয়ারকে চ্যালেঞ্জ করা, এটাকে আপনার কনফাইন করা, এটাকে ন্যূনতম ক্রিটিসিজম করার কোনো গভর্নমেন্টাল কোনো এজেন্সি নাই, জনগণেরও নাই, সরকারের কোনো প্রতিষ্ঠানেরও নাই। ইনফ্যাক্ট আর্টিকেল 70 দিয়ে আপনার সংসদের যে সংসদ সদস্যদের, নরমালি সংসদ সদস্যদের ইমিউনিটিজ আমরা একটা চ্যাপ্টার পড়বো যে তারা সংসদে যা ইচ্ছা তা বলতে পারেন, বাট আর্টিকেল 70 দিয়ে কি করা হচ্ছে যে সংসদ সদস্যরাও কোন ধরনের সরকারি আপনার কোন সিদ্ধান্তের সমালোচনা করার ন্যূনতম কোন এখতিয়ার সেখানে রাখা হয়। সো মানে জসিম আলী চৌধুরী স্যার 72 সালের সংবিধান দ্বারা আসলে খুব ফ্যাসিনেটেড হতে পারে, বাট আমরা আসলে এটার কোনো সার্বত্তা খুঁজে পাচ্ছি না যে এখানে বাংলাদেশের কনস্টিটিউশনে রুল অফ ল এনশিওর করার জন্য চেষ্টা করা হয়েছে। কিছুই করা হয়নি, রুল অফ ল যতভাবে বিনষ্ট করা যায় তার সবকিছু এখানে ছিল। বুঝতে পেরেছেন? শরাফত, আপনি তো এই প্রশ্নটাই করতে যাচ্ছিলেন, তাই না? হ্যাঁ স্যার, আমি প্রশ্ন না, আমি এই দিকটাই পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম যে তো আমি সংবিধানটা পড়ানোর সময় আমি ধরে নিচ্ছি যে সংবিধানের আর্টিকেল গুলোতে কি লেখা আছে না আছে এগুলো আপনারা জানেন, ঠিক আছে? 70 এটা আছে, 27 এটা আছে, 28 এটা আছে, ওইটা বললে দেওয়া মানে ওইটা যদি না জেনে যদি আপনি এই কোর্সটা করেন বা আশা করেন যে ওই কোর্সে আপনাকে এইটা শিখিয়ে জুডিশিয়ারি পার করে দেওয়া হবে, তাহলে ওইটা আপনার মানে অপ্রয়োজনীয় একটা কোর্স। কারণ ওইটা আপনাকে নিজেকে পড়ে ফেলতে হবে। যে একটা কথা আমি কালকে মনে কোথাও লিখেছিলাম, ওই ইয়েতে এক্সপ্লেইনের একটা পেজে লিখেছিলাম যে কেউ যদি বিজেএস এর ফুল সিলেবাস বা ফুল কোর্সটা করতে চায় কোনো টিচারের কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে, তার পক্ষে কখনো বিজেএস সম্ভব না। বুঝেছেন? আর কারো কোনো প্রশ্ন? আমাদের 2-3 জন নতুন জয়েন করেছেন যারা প্রথম দিকের ক্লাসে ছিলেন না, তারা আছেন? নামগুলি ভুলে গেছি। জি স্যার, আছি। আমি তামিমা স্যার। ব্রেক ইউনিভার্সিটি নাকি? জি স্যার। আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল যে প্রিভিয়াস ডিসকাসড টপিক গুলো জানতে চেয়েছিলেন, পেয়েছেন কি সেটা? জি স্যার, লাস্ট ক্লাস আপনি বলে দিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা দেখেন আপনাদের সবার সামনে জুডিশিয়ারি সিলেবাসটা আছে না কনস্টিটিউশনের? জি স্যার। প্রথম সিলেবাসের যে প্রথম টপিকটা ফান্ডামেন্টালস অফ কনস্টিটিউশনাল ল, আমরা এখান থেকে যে কয়েকটা জিনিস পড়েছি, নেচার অফ দ্য কনস্টিটিউশন, আজকে রুল অফ ল, আমরা সেপারেশন অফ পাওয়ার, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আমরা আগে আলাপ করেছি। সেপারেশন অফ দ্য পাওয়ার সেই টপিকটার উপর ডিসকাশন করার পরেই আমরা চলে যাব ইফেক্টস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস আর ডক্ট্রিন অফ ক্লাসিফিকেশন, এক্স পোস্ট ফ্যাক্টর ল, ডাবল জিওপার্ডি, এগুলো আপনারা জানেন। এক্স পোস্ট ফ্যাক্টর ল কি, ডাবল জিওপার্ডি কি, স্পিডি এন্ড ফেয়ার ট্রায়াল, সেলফ ইনক্রিমেন্সি। এখান থেকে আসলে কেস ল তেমন নাই, বাট দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে একটা ডক্ট্রিন অফ ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্ট, এটা না, ওই যে আপনার ইফেক্টস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, যে একটা মৌলিক অধিকার লঙ্ঘন করা হলে সেটার পরিণতি কি, এটার উপর কিছু গুরুত্বপূর্ণ ডিসকাশন মাহমুদুল ইসলামের বইতে আছে।
তো ওই বইটা যদি থাকে আপনাদের কাছে তাহলে ভালো, না থাকলে আমি নিজে ওখান থেকে ছবি তুলে অথবা টেক্সটটা তুলে আপনাদেরকে দিয়ে দিব। এরপরেই আমরা চলে যাব হচ্ছে আপনার এক্সিকিউটিভটা আমরা প্রথমে পড়বো না, আমরা পরে পড়বো হচ্ছে, এটা বলছি যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য আর কি। আমরা চলে যাব সরাসরি জুডিশিয়ারিতে। ঠিক আছে, জুডিশিয়ারিটা শেষ করার পরে এসে আমরা দেন হচ্ছে লেজিসলেচার এবং এক্সিকিউটিভকে নিয়ে একটু, কারণ আমাদের মেইনলি আসলে প্রশ্নের প্রায় 90% আসে এই দুইটা টপিক থেকে, ফান্ডামেন্টালস অফ কনস্টিটিউশনাল ল আর হচ্ছে আপনার এই জুডিশিয়ারি থেকে এই রিটেনে। আর প্রিলিমিনারির জন্য আপনাদেরকে একটু যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে কনস্টিটিউশন মেকিং, যেটা ওই সেকেন্ড টপিক, যেটা কনস্টিটিউশন অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের সংবিধানে অ্যাজ ইট ইজ যেটা যেগুলো আছে, আর্টিকেল নাম্বার, আর্টিকেলে কি উল্লেখ করা, সংবিধান প্রবর্তনের তারিখ, প্রণয়নের তারিখ, সংবিধানের পূর্ববর্তী যে আইনি ব্যবস্থা যেটা প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা দুই একটা ক্লাস নিব, তাহলে আমাদের প্রিলি প্রস্তুতিটাও তখন হয়ে যাবে আর কি। তো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে কোর্সটা একটু এলোমেলো, বাট কনস্টিটিউশনের আসলে মানে এই সাবজেক্টের ডিমান্ডই এরকম যে আপনি আসলে ওইরকম কোনো সলিড স্ট্রাকচার আমরা এগুতে পারছি না, বিকজ যেহেতু এটা প্রিলি এবং রিটেনের জন্য একটা কম্বাইন্ড কোর্স। যদি শুধু প্রিলির হতো তাহলে আমি কনস্টিটিউশন ওই একদম এমসিকিউ ধরে শেষ করে দিতাম। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে? শুক্রবার। ফ্রাইডেতে। ফ্রাইডে কি, ফ্রাইডে থেকে ফার্স্ট রমজান? নো স্যার। স্যাটারডেতে না সানডে? স্যার মেবি সানডে। আচ্ছা, রামাদানে আমাদের রুটিনটা একটু চেঞ্জ হতে হবে, তো সেই ক্ষেত্রে আপনাদের সাজেশনটা একটু বলে দিন গ্রুপে যে কোন টাইমে হলে আসলে সবার জন্য মানে কনভিনিয়েন্ট হবে, বিকজ ইফতারের একটা ইস্যুস আছে, তারাবি নামাজের আবার একটা ইস্যু আছে, তো ওই দুইটা মিলিয়ে এখন তারাবি নামাজটা আবার এক এক এলাকায় বা এক এক মসজিদে এক এক সময় হয়। আমি আপনাদের একটু অপিনিয়নটা একটু শুনতে চাই যে আসলে কখন ক্লাস হলে আপনাদের সবার জন্য একটু কনভিনিয়েন্ট হবে পার্টিসিপেট করার জন্য আর কি। ঠিক আছে, একটু গ্রুপে জানিয়ে দিন। ডিবেট করার দরকার নেই, আপনি আপনার মতামতটাই জানাবেন, অন্যের মতামতকে ক্রিটিসাইজ করবেন না। ঠিক আছে, রাখছি তাহলে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার।